আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাহিমুল ফয়সাল আছি আপনাদের সাথে আরএফআইসি সলিউশন নিয়ে। আমাদের লাস্ট কয়েকটি ভিডিওতে আপনাদেরকে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকের পার্টে আমরা তৃতীয় অধ্যায়ের শেষ অংশ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আজকে আমরা শেষ টপিক নিয়ে কথা বলবো। তো লাস্ট ভিডিওতে আমরা আপনাদেরকে কাউন্টার নিয়ে আলোচনা করেছিলাম এবং কাউন্টার সম্পর্কিত যখন বিস্তারিত আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে কাউন্টার দুই রকম, একটা হচ্ছিল সিনক্রোনাস আর একটা হচ্ছিল অ্যাসিনক্রোনাস কাউন্টার। আমরা প্রথম দিনে অ্যাসিনক্রোনাস কাউন্টার নিয়ে আলোচনা করেছিলাম যেখানে রিপল আপ রিপল ডাউন ছিল, এবং লাস্ট দিন আমরা সিনক্রোনাস কাউন্টার নিয়ে আলোচনা করেছি। তো এর আগে কাউন্টারের আগে আপনাদেরকে রেজিস্টার নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সেই রেজিস্টারের মধ্যে পার্টে আমরা দেখেছিলাম যে দুই ধরনের রেজিস্টার ছিল, একটা ছিল সিরিয়াল রেজিস্টার, একটা ছিল প্যারালাল রেজিস্টার। আর আমরা যখন সিরিয়াল এবং প্যারালাল রেজিস্টার নিয়ে আলোচনা করেছিলাম তখন সিরিয়াল রেজিস্টার যেটা ছিল সেটার মধ্যে আমরা দেখেছিলাম যে শিফট রেজিস্টার যেটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে শিফট করা যাচ্ছে কোথায়, ডানে বা বামে। একটা ছিল শিফট লেফট, একটা ছিল শিফট রাইট। তো এই দুইটা রেজিস্টারের পার্টটা আর কাউন্টারের পার্টটা দুটাকে একত্রে করে অর্থাৎ দুটাকে কম্বাইন করে আজকে আমরা একটা নতুন বিষয় সম্পর্কে জানবো, যেটা এই অধ্যায়ের শেষ টপিক। সেটা হচ্ছে শিফট রেজিস্টার কাউন্টার। অর্থাৎ আমরা রেজিস্টার নিয়ে আলোচনা করতেছি, সেই রেজিস্টারটা যখন কাউন্টারে নিয়ে আলোচনা করবো অর্থাৎ দুটো একসাথে যখন আলোচনা হবে তখন তাকে আমরা শিফট রেজিস্টার কাউন্টার বলবো। ওকে, তাহলে শিফট রেজিস্টার কাউন্টার নিয়ে আজকে আলোচনা করবো। শিফট রেজিস্টার কাউন্টার, শিফট রেজিস্টার কাউন্টার। ওকে, এটাকে বলা হবে শিফট রেজিস্টার কাউন্টার। তো আমাদের এই শিফট রেজিস্টার কাউন্টারটা কিভাবে কাজ করে বা এটা কাকে বলে সেটা প্রথমে আমরা জানি। তো বিষয়টা হচ্ছে শিফট রেজিস্টার কাউন্টারে আমরা দুই রকমের কাউন্টার পাবো। এক নাম্বার পাবো হচ্ছে রিং কাউন্টার, এক নম্বরে পাবো হচ্ছে রিং কাউন্টার, আর দুই নম্বরে আমরা পাবো হচ্ছে জনসন কাউন্টার। শিফট রেজিস্টার কাউন্টার দুই রকম, একটা হচ্ছে রিং কাউন্টার, এটা হচ্ছে জংশন কাউন্টার। তো প্রথমে আমরা যদি শিফট রেজিস্টার কাউন্টার সম্পর্কে একটু ধারণা দিই, সেটা হচ্ছে যে আমরা জানি যে শিফট রেজিস্টার মানে কি। শিফট রেজিস্টার মানে হচ্ছে একটা রেজিস্টার বলতে আমরা কি বলতাম, রেজিস্টার বলতে বলতাম যেখানে আমরা বিভিন্ন ধরনের টেম্পোরারি মেমোরি সংরক্ষণ করতে পারি, অর্থাৎ অনেকগুলো ফ্লিপ ফ্লপ যেখানে থাকবে। এবং সেখানে আমরা শিফট রেজিস্টারের সম্পর্কে যখন জেনেছিলাম তখন হচ্ছে সে কি করতে পারবে, প্রতিটা বিটকে ডানে বা বামে সরাতে পারবে, এই জন্য তাকে শিফট বলা হয়। তো বিষয়টা হচ্ছে যদি কোনো একটা রেজিস্টার কোনো বিটকে ডানে বা বামে সরাতে পারে তাকে শিফট রেজিস্টার বলে, এবং সেই শিফট রেজিস্টার যে কাউন্টারে ব্যবহার করা হয় তাকে শিফট রেজিস্টার কাউন্টার বলা হয়। অর্থাৎ আমরা এখন কোনো একটা বিটকে ডানে বা বামের দিকে সরাবো, ডানের দিকে বা বামের দিকে সরাবো, এবং সেই জিনিসটা একটা কাউন্টারের মধ্যে দিয়ে চালন করব, অর্থাৎ সেটা একটা কি হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্লাসের উপর ভিতর করে অর্থাৎ ইনপুটে পালসের উপরে গণনা করে সেই বিষয়টা আমাদেরকে আউটপুট আকারে দেখাবে। সেটাই আমরা বিস্তারিত আলোচনা করব। তবে সেটা করা যাবে দুইভাবে, একটা হচ্ছে রিং কাউন্টারের মাধ্যমে আর একটা হচ্ছে জনসন কাউন্টারের মাধ্যমে। ওকে, তো আমরা প্রথমে রিং কাউন্টার সম্পর্কে জানবো, তারপর জনসন কাউন্টার সম্পর্কে জানবো। সবার প্রথমে আজকে আমরা এখন আসতেছি রিং কাউন্টার, অর্থাৎ শিফট রেজিস্টার কাউন্টারের রিং কাউন্টার নিয়ে আলোচনা করব। ওকে, তো এখন আমরা যদি রিং কাউন্টার নিয়ে আলোচনা করি তাহলে এই বিষয়টা হচ্ছে যে রিং কাউন্টার কি এবং রিং কাউন্টারে বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে কথা। রিং কাউন্টারের বিষয়টা হচ্ছে রিং কাউন্টারটা এমনভাবে সাজানো হয়, আমরা জানি যে যেখানে বিভিন্ন ধরনের বিট থাকে এবং সেই বিটগুলোর অনুযায়ী সেখানে বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ সংগ্রহ হয়। তো বিষয়টা হচ্ছে রিং কাউন্টারে এমনভাবে সাজানো হয় যেখানে সর্বশেষ ফ্লিপ ফ্লপের আউটপুট, যেখানে সর্বশেষ ফ্লিপ ফ্লপের আউটপুট, সর্বশেষ ফ্লিপ ফ্লপের আউটপুট সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট আকারে থাকে। তো যদি জিজ্ঞাসা করা হয় রিং কাউন্টার কাকে বলে, রিং কাউন্টারের সংজ্ঞাটা হচ্ছে সর্বশেষ ফ্লিপ ফ্লপের আউটপুট সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট আকারে থাকে। অর্থাৎ আমরা ফ্লিপ ফ্লপগুলোকে এমনভাবে সাজাবো যতগুলাই ফ্লিপ ফ্লপ আমরা থাকবে না কেন সবার লাস্টে যে ফ্লিপ ফ্লপটা থাকবে সেটার যে আউটপুট আসবে সেই আউটপুটটা সবার প্রথমে যে ফ্লিপ ফ্লপ আছে তার ইনপুট আকারে থাকবে। আবারও বলি, আমার কাছে যতগুলা বিট থাকবে ততগুলো ফ্লিপ ফ্লপ থাকবে, আমি সেটা জানি। আমাদের যতগুলা ফ্লিপ ফ্লপ থাকবে সবগুলা ফ্লিপ ফ্লপের সবার লাস্ট যে ফ্লিপ ফ্লপটা হবে সেই ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা হবে সেই আউটপুটের মানটা সবার প্রথমে যে ইনপুট থাকবে সেই ইনপুটের সাথে সংযুক্ত হবে। ওকে, তো আমরা এখন আজকে প্রথমে 4 বিটের একটা রেজিস্টার কাউন্টার বা রিং কাউন্টার কিভাবে ডিজাইন করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা এখন দেখব হচ্ছে
4 বিট রেজিস্টার, 4 বিটের জন্য রিং কাউন্টার। ওকে, এতটুকু মুছে দিই। এখন হচ্ছে 4 বিট এর রিং কাউন্টার। ওকে, তো আমরা যেটা কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের এখানে 4 বিটের জন্য দেখাচ্ছি। আপনি চাইলে এই 4 বিটের যদি বুঝতে পারেন তাহলে সেই ক্ষেত্রে 3 বিটের জন্য পারবেন, 5 বিটের জন্য পারবেন। অর্থাৎ যদি মূল কনসেপ্টটা বুঝে যান তাহলে সেই ক্ষেত্রে যতগুলা বিট থাকুক না কেন আপনি আনসার করতে পারবেন। ওকে, তাহলে আমরা আসি 4 বিটের জন্য রিং কাউন্টারটা দেখতে কিরকম ভাবে হবে সেই বিষয়ে। ওকে, তো আমরা এখানে একটা বিষয় হচ্ছে যে প্রথমে যেটা নিয়ে একটু কথা বলে নিব সেটা হচ্ছে যে আমরা জানি যে রেজিস্টারের মধ্যে যখন আমরা পড়ে আসছি সেখানে আমরা ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করছি, আর কাউন্টারের মধ্যে আমরা টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করছি। কিন্তু আমরা এই শিফট রেজিস্টার কাউন্টারের মধ্যে আমরা ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করব, এটা মাথায় রাখতে হবে। ওকে, অর্থাৎ যেহেতু আমরা রেজিস্টারের মাধ্যমে কি করি, শিফট করতেছি বিটগুলোকে, অর্থাৎ যে বিটই আমার কাছে দেওয়া হবে সেই বিটটাই আমাকে শিফট করে দেখাইতে হবে। সেই কারণে আমাদের ডি ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে, অর্থাৎ ডেটা ফ্লিপ ফ্লপ ব্যবহার করতে হবে। এখানে কোনো টগল ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা লাগবে না। ওকে, তাহলে আমাদের এখানে যে ফ্লিপ ফ্লপটা থাকবে সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে একটা শিফট রেজিস্টার কাউন্টার বা রিং কাউন্টার আমরা দেখতেছি। তো এই রিং কাউন্টারটা 5 বিটের, 4 বিটের। আমরা জানি যতগুলো বিট থাকে ততগুলো ফ্লিপ ফ্লপ থাকে। তাহলে আমাদের এখানে যেহেতু ডি ফ্লিপ ফ্লপ নিয়ে আলোচনা করতেছি আর এখানে 4 বিট আছে, তাহলে এখানে অবশ্যই 4টা ডি ফ্লিপ ফ্লপ হবে। তো আমরা প্রথমে 4টা ডি ফ্লিপ ফ্লপ আঁকি। ধরে নেন এটা একটা ফ্লিপ ফ্লপ, এটার মধ্যে ডি আছে, এটাকে আমরা D3 নামকরণ করি, এটাকে Q3 নামকরণ করি, আর এখানে Q3 বার আছে, আর এখানে একটা ক্লক আছে। সেম একইভাবে আরো কিছু ফ্লিপ ফ্লপ আঁকবো, যেমন এটা হচ্ছে 2 নাম্বার ফ্লিপ ফ্লপ। প্রথম ফ্লিপ ফ্লপ আঁকা হলো, এরপরে হচ্ছে 2 নাম্বার ফ্লিপ ফ্লপ আঁকলাম। 2 নাম্বার ফ্লিপ ফ্লপের মধ্যে এখানে হচ্ছে D2, এখানে Q2, আর এটা হচ্ছে Q2 বার, আর এখানে একটা এখানে একটা ক্লক সংযুক্ত আছে। এরপরে আরেকটা ফ্লিপ ফ্লপ আঁকলাম, এর মধ্যে এটাকে D1, এটাকে Q1, এটাকে Q1 বার, আর এখানে একটা ক্লক সংযুক্ত আছে। এরপরে সবার শেষে আরেকটা ফ্লিপ ফ্লপ আঁকলাম যেখানে D0, Q0 এবং Q0 বার, আর এখানে একটা ক্লক সংযুক্ত আছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে ফ্লিপ ফ্লপগুলো আঁকতেছি সেই ফ্লিপ ফ্লপগুলো আমরা এখানে কয়টা আঁকলাম, 4টা, D3, D2, D1, D0। তো সবার প্রথম ফ্লিপ ফ্লপটা হচ্ছে এটা, আর সবার শেষ ফ্লিপ ফ্লপটা হচ্ছে এটা। আমরা যদি ভাবে ধরে নিই সবার প্রথম এটা, সবার শেষের এটা। তো আমাদের বিষয়টা ছিল রিং কাউন্টার হচ্ছে এমনভাবে সাজানো হবে যেখানে সর্বশেষ ফ্লিপ ফ্লপের আউটপুট সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট আকারে থাকবে। তাহলে এটা হচ্ছে সর্বশেষ ফ্লিপ ফ্লপ, এবং এই সর্বশেষ ফ্লিপ ফ্লপের আউটপুট যেটা আছে অর্থাৎ Q0 যেটা আছে, Q0 যেটা আছে, সেই Q0টা কানেক্টেড থাকবে কার সাথে, সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের সাথে। তো এখান থেকে একটা আউটপুট বের হবে, এই আউটপুটটা চলে আসবে হচ্ছে আমার এই সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের কাছে। সর্বশেষ ফ্লিপ ফ্লপের যে আউটপুট, এটা হচ্ছে তার আউটপুট, সেই আউটপুটটা চলে আসবে কার কাছে, সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের কাছে। কি আকারে, ইনপুট আকারে। তো এখানে ইনপুট, আর এটা হচ্ছে আমার আউটপুট। এবং বাকি যে ফ্লিপ ফ্লপগুলো আছে সেই ফ্লিপ ফ্লপগুলো শিফট হবে, অর্থাৎ এই ফ্লিপ ফ্লপের আউটপুট, এই ফ্লিপ ফ্লপের ইনপুট, এই ফ্লিপ ফ্লপের আউটপুট, এই ফ্লিপ ফ্লপের ইনপুট, এই ফ্লিপ ফ্লপের আউটপুট, এই ফ্লিপ ফ্লপের ইনপুট আকারে থাকবে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি এমনভাবে আমরা রিং কাউন্টারকে সাজাবো যেখানে আমরা প্রতিটা ফ্লিপ ফ্লপের শেষে সবার লাস্ট যে ফ্লিপ ফ্লপটা থাকবে সেই ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা থাকতেছে সেই ফ্লিপ ফ্লপের আউটপুটটা চলে আসতেছে হচ্ছে সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট আকারে। আর বাকি যে ফ্লিপ ফ্লপগুলো আছে সেই ফ্লিপ ফ্লপগুলো কিভাবে সাজানো হচ্ছে, প্রতিটা ফ্লিপ ফ্লপের আউটপুট চলে যাচ্ছে পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুটের কাছে, প্রতিটা ফ্লিপ ফ্লপের আউটপুট চলে যাচ্ছে পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট আকারে। এটা মাথায় রাখতে হবে। এবং এখানে কি থাকবে, আমরা জানি যে এখানে একটা ক্লক সোর্স আছে। যখনই আমি এই ফ্লিপ ফ্লপগুলোকে কাজে লাগাতে চাচ্ছি বা অ্যাক্টিভ করতে চাচ্ছি তখনই আমাদের ক্লক সোর্সটাকে প্রেস করতে হবে, পজিটিভ ট্রানজেকশন করতে হবে। সো এখানে আমাদের একটা কমন ক্লক সোর্স ধরেন আছে, এই সবগুলোর সাথে একটা কমন ক্লক সোর্স আছে। এটা একটা ক্লক, এটা একটা ক্লক, এটা একটা ক্লক। সো এটাকে আমরা বলতে পারি CLK ক্লক সোর্স। আর এটা কখন কাজ করবে, এটাকে এই ক্লকটা কাজ করবে যখন হচ্ছে পজিটিভ ট্রানজেকশন হবে। যখন কি কাজ ট্রানজেকশন হবে, যখন হচ্ছে পজিটিভ ট্রানজেকশন হচ্ছে তখনই ক্লক সোর্সটা কাজ করবে। তো আমাদের কাছে এখন এইটা হচ্ছে একটা 4 বিটের রিং কাউন্টার।
এখন আমাদের বিষয়টা হচ্ছে এই রিং কাউন্টারটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করে এবং সেটা কিভাবে সম্ভব আমরা তৈরি করতে পারবো সে বিষয় নিয়ে আমরা আলোচনা করি। তো এই রিং কাউন্টার যেহেতু শিফট রেজিস্টার কাউন্টার, তো আমরা জানি যখন আমরা শিফট রেজিস্টার পড়ে আসছি তখন আপনাদেরকে সিকোয়েন্স টেবিল দেখানো হয়েছিল। সো ওই সিকোয়েন্স টেবিলটা দেখতে কিরকম হবে সেটা আমরা প্রথমে দেখি। সিকোয়েন্স টেবিল প্রথমে আমরা সাজাই সিকোয়েন্স টেবিল। তো বিষয়টা হচ্ছে সিকোয়েন্স টেবিল সাজাতে আমাদের এখানে ধরেন আমরা প্রথমে এখানে যেহেতু আউটপুট আকারে Q3 আছে, প্রথমে Q3 নিলাম, এরপরে Q2 আছে, তারপরে Q2 নিলাম, এরপরে Q1 আছে দেখে Q1 কে নিলাম, আর সবার শেষে Q0 আছে দেখে Q0 কে নিলাম। ওকে, তো এবার আমাদের যখন আমরা ধরে নিই, হ্যাঁ আমরা ধরে নিই আমাদের কাছে একটা প্রাইমারি স্টোর এই কিছু ডাটা আছে। সো ধরে নেই যে আমাদের কাছে যে ডাটাটা আছে সেই ডাটাটা হচ্ছে 1000। আমি এই ডাটাটা ধরে নিলাম। হ্যাঁ, আপনি চাইলে যে কোনো ডাটা আপনি ধরে নিতে পারেন, যে কোনো বিট ধরতে পারেন। আমি এখানে 8 এর জন্য অর্থাৎ 8 এর যে বাইনারি আমরা 8 সংখ্যাটাকে কি করতে চাচ্ছি, 8 সংখ্যাটাকে শিফট রেজিস্টার বা রিং কাউন্টারের মাধ্যমে করতে চাচ্ছি। তাহলে 8 এর বাইনারি কত? 8 এর বাইনারি হচ্ছে 1000। হ্যাঁ, তো আমরা ওই 1000 নিয়ে কাজ করতেছি। এখন বিষয়টা হচ্ছে যখনই আমরা 8 এর বাইনারি 1000 নিয়ে কাজ করব তখনই আমি দেখতেছি যে Q3 এর আউটপুট আকারে কত আছে? 1 আছে। Q2 এর আউটপুট আকারে 0 আছে, Q1 এর জন্য 0 আছে এবং Q0 এর জন্য কত আছে? 0 আছে। ওকে, সো এই হচ্ছে আপনাদের প্রাথমিক অবস্থা। যখন আমার কাছে কি নাই কোনো ক্লক পালস, আমি এখনো এটা হচ্ছে আমার ক্লক পালসের সংখ্যা। যখন আমার কোনো ক্লক পালস নাই তখন আমার প্রাথমিক অবস্থা হচ্ছে 1000 এই স্টেট। ওকে, এবারে বিষয়টা হচ্ছে যখনই আমি একটা ক্লক পালস দেব অর্থাৎ প্রথমবারের মতো ক্লকটাকে প্রেস করব তখন কি হবে? বিষয়টা হচ্ছে যখনই ক্লকটাকে প্রেস করব তখনই সবগুলা ফ্লিপ ফ্লপের কাছে ক্লক সোর্সটা বা ক্লক সিগন্যালটা চলে গেল। যখনই চলে যাবে তখনই কি হবে? আমরা বলতেছি আমরা এমন ভাবে ডিজাইন করছি যেখানে আমার লাস্ট যে ফ্লিপ ফ্লপটা আছে সেই ফ্লিপ ফ্লপের আউটপুটটা যে মান আছে সেই মানটা চলে আসবে কার কাছে? এই ফ্লিপ ফ্লপের ইনপুট আকারে। আর আমরা জানি ডাটা ফ্লিপ ফ্লপ এমন একটা ফ্লিপ ফ্লপ যে ফ্লিপ ফ্লপে আমি যত ইনপুট রাখবো আউটপুট আকারে ততই দেখাবে। অর্থাৎ আপনার যদি 1 ইনপুট দেন আউটপুট আকারে 1ই দেখাবে, ইনপুট যদি 0 দেন তাহলে আউটপুট আকারে 0ই দেখাবে। ওকে, তো আমাদের যেহেতু এইখানে এমন ভাবে আমরা ডিজাইন করলাম যেখানে আমার Q0 এর মান এখানে কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। Q0 এর মান 0 দেওয়া আছে। সেই 0টা কোথায় চলে আসলো? এটার ইনপুট আকারে। আর এটার ইনপুট যত হবে এটার আউটপুট ততই হয়ে যাবে। অর্থাৎ এখন যদি 0 ইনপুট হয় আউটপুট আকারে কত দেখাবে? 0ই দেখাবে। ওকে, আবার এই ফ্লিপ ফ্লপের আউটপুটের মান ছিল 1, এই 1 চলে গেছে এই ফ্লিপ ফ্লপের ইনপুট আকারে, এই ফ্লিপ ফ্লপের আউটপুটের মান চলে গেছে এই ফ্লিপ ফ্লপের ইনপুট আকারে। যেহেতু ইনপুট আকারে 1 আসছে তাহলে এটার আউটপুট আকারে কত হয়ে যাবে? যত আসছে তত হয়ে যাবে। অর্থাৎ এখন কি দাঁড়াচ্ছে দেখেন, Q0 এর মান চলে আসলো হচ্ছে Q3 এর কাছে। Q0 এর মান কেন চলে আসলো Q3 এর কাছে? Q0 এর মান প্রথমে D3 ইনপুট আকারে, দেন Q3 এর আউটপুট হয়ে যাবে Q0 এর আউটপুটের সমান। তাহলে Q0 এর আউটপুট 0 হওয়ার কারণে Q3 এর আউটপুট হয়ে যাবে এখন কত? 0। Q3 এর আউটপুট 1 থাকার কারণে এটার আউটপুট হয়ে যাবে হচ্ছে 1। এটার আউটপুট চলে যাবে এর কাছে, এটার আউটপুট চলে যাবে এর কাছে, অর্থাৎ 0 0ই থাকবে। অর্থাৎ Q0টা চলে আসবে Q3 এর কাছে, Q3 চলে গেল Q2 এর কাছে, Q2 চলে গেল Q1 এর কাছে, Q1 চলে গেল হচ্ছে Q0 এর কাছে। অর্থাৎ শিফট হচ্ছে কোন দিকে? শিফট হচ্ছে আমাদের রাইট, অর্থাৎ শিফট রাইট রেজিস্টারের জন্য আমরা দেখতেছি। অর্থাৎ আমরা যদি এই শিফটটাকে দেখি Q0টা চলে আসছে Q3 এর কাছে, Q3টা Q2, Q2টা Q1 এবং Q1টা Q0 এর কাছে। অর্থাৎ এখানে একটা রিং এর মতো করে ঘুরবে। যাই হোক, এবারে আমরা আসি যখন আমি দ্বিতীয়বারের মতো ক্লকটাকে প্রেস করব, অর্থাৎ ক্লক প্লাস 2 এর জন্য আমরা এই বিষয়টা খেয়াল করে দেখি। যখন আমি দ্বিতীয়বারের মতো ক্লকটাকে প্রেস করব তখন কি হবে? তখন এই Q3 এর মানটা চলে আসবে হচ্ছে Q0 এর মানটা চলে আসবে হচ্ছে Q3 এর কাছে, Q3 এর মানটা চলে যাবে Q2 এর কাছে, Q2 এর মানটা চলে যাবে হচ্ছে Q1 এর কাছে, Q1 এর মানটা চলে যাবে হচ্ছে Q0 এর কাছে। তাহলে Q0 এর মান চলে আসলো Q3 এর কাছে, তাহলে Q0 এর মান ছিল 0, ঘুরে চলে আসলো Q0 এর কাছে, তখন কিন্তু 0ই থাকবে। Q3 এর মানটা চলে গেল Q2 এর কাছে, অর্থাৎ এখন 0 ছিল এটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর এই 1টা চলে যাবে এর কাছে। তাহলে এই 1টা যদি এর কাছে চলে যায় আর এই 0টা চলে আসবে এই এখানে, আর এখানে 0 ছিল সেই 0টা চলে গেল হচ্ছে Q3
0 এর কাছে, অর্থাৎ আমরা রাইট রেজিস্টার করতেছি। অর্থাৎ এখন এই Q0 এর মান চলে আসছে হচ্ছে Q3 এর কাছে, Q3 এর মান চলে গেছে Q2 এর কাছে, Q2 এর মান চলে আসলো Q1 এর কাছে, এবং Q1 এর মান চলে গেল হচ্ছে Q0 এর কাছে। এবারে আমরা যখন তৃতীয়বারের মতো ক্লকটাকে প্রেস করব তখন কি হবে, আবারও সেখানে শিফট রেজিস্টার হবে, অর্থাৎ Q3 এর মান চলে যাবে Q2 এর কাছে, Q2 এর মান চলে যাবে Q1 এর কাছে, Q1 এর মান চলে যাবে হচ্ছে Q0 এর কাছে। অর্থাৎ এই Q0 এর মান চলে আসলো Q3 এর কাছে, 0 ছিল 0ই থাকবে, Q3 এর মান 0 ছিল, Q2 এর মানও 0 থাকবে, Q2 এর মান 0 থাকার কারণে Q1 এর মান এখন কি হয়ে যাবে, 1 এর পরিবর্তে 0 হয়ে যাবে, এবং এই Q1 এর মান 1 থাকার কারণে Q0 এর মান এখন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে এটা, আর এখানে কিন্তু থাকবে 0 থাকবে। অর্থাৎ আমি Q0 এর মান চলে আসলো Q3 এর কাছে, Q3 এর মান চলে গেল Q2 এর কাছে, Q2 এর মান চলে গেল Q1 এর কাছে, এবং Q1 মান চলে গেল হচ্ছে Q0 এর কাছে। অর্থাৎ আমি থার্ড বারে ক্লক প্রেস করার কারণে এরকম একটা পরিস্থিতি দাঁড়াচ্ছে। এবার আমরা আসি ফোর্থ টাইম যখন আমি ক্লকটাকে প্রেস করব তখন কি হবে। এবার ফোর্থ টাইমের মতো যখন আমি আবার ক্লকটাকে প্রেস করব তখন আবার কি হবে, এই Q0 এর মান চলে আসলো কার কাছে, Q3 এর কাছে, Q3 এর মান চলে যাবে Q2 এর কাছে, Q2 এর মান চলে যাবে Q1 এর কাছে, এবং Q1 মান চলে যাবে হচ্ছে Q0 এর কাছে। তাহলে Q0 এর মান চলে যদি আসে Q3 এর কাছে, Q0 এর মান ছিল 1, সেটা চলে আসলো Q3 এর কাছে, তখন হচ্ছে এখানে কত আসলো, 1 আসলো। Q3 এর মান Q2 এর কাছে 0 গেল, Q1 এর মান চলে গেল Q0 এর কাছে, সেটা 1 এ থাকার কারণে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ এখন আবার কি হচ্ছে, 1 0 0 0 এই স্টেপে চলে যাচ্ছে। এবারে খেয়াল করে দেখেন, আমরা প্রথম থেকে যারা শুরু করেছিলাম আমরা কিন্তু আবার সেই অবস্থানে ফিরে আসছি। এখন আমি যদি আবার ক্লকটাকে প্রেস করি তাহলে কি হবে, আমি যদি আবার ক্লকটাকে প্রেস করি তখন সেগুলোকে আবার ঠিক এই রেজাল্টগুলাই দিবে। অর্থাৎ আমি যদি পঞ্চমবারের মতো ক্লকটাকে প্রেস করি তাহলে এই Q3 এর মান চলে আসলো Q1 এর কাছে, Q3 এর কাছে, Q3 এর মান চলে গেল হচ্ছে Q2 এর কাছে, Q2 এর মান চলে গেল Q1 এর কাছে, এবং Q1 এর মান চলে গেল Q0 এর কাছে। অর্থাৎ একই জিনিস বারবার রিপিট হচ্ছে। এই গেল হচ্ছে আমার সিকোয়েন্স টেবিল। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম আঁকবো। আমরা এখন স্টেট ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। স্টেট ডায়াগ্রামটা কি, সেটা হচ্ছে আমরা কতগুলা এখানে আনসার আসতেছে, কতগুলা আউটপুট আসতেছে, কতগুলা মান আসতেছে, কতগুলা মান আমি পাচ্ছি, সেই মানগুলাকে আমি একটা স্টেটের মাধ্যমে তৈরি করার চেষ্টা করব। তাহলে বিষয়টা হচ্ছে আমার এখানে প্রথমে কাছে কত আছে, যখন আমার কাছে 0 ক্লক পালস ছিল, অর্থাৎ ক্লক পালস আমি কোনো দেই নাই, ইনিশিয়াল আকারে ছিল হচ্ছে 1 0 0 0। তো এটাকে আমি লিখে রাখি। আমার কাছে প্রথমে ছিল কত, 1 0 0 0, অর্থাৎ এখানে যা ছিল আমি এখানে তা লিখলাম। এবারে পরের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এখানে আমার কাছে কত আছে, 0 1 0 0 আছে। 0 1 0 0 এটা আমরা লিখলাম 0 1 0 0, ওকে। এবারে আমাদের কাছে পরের কাছে কত আছে, 0 0 1 0, এটাও লিখলাম 0 0 1 0। এবার আমরা আবার দেখতেছি 0 0 0 1, অর্থাৎ এখানে 0 0 0 1 এটাও আছে। এবারে আবার দেখি 1 0 0 0, সেটা আমি অলরেডি লিখে ফেলছি, 0 1 0 0 এটাও লিখে ফেলছি। তার মানে আমাদের কাছে টোটালি মান পাচ্ছে কয়টা, এরকম 4টা। প্রথমে 1 0 0 0 1 0 0 0, পরে 0 1 1 0 1 0 0 লিখলাম, 0 0 1 0 তাও লিখলাম, 0 0 0 1 তাও লিখলাম। আবার 1 0 0 0 আছে, সেটা আমি অলরেডি লিখে ফেলছি। সবার প্রথমে এখান থেকে চলে গেছে এটাতে, অর্থাৎ আমি এখন এখানে এটার সাথে এটা সংযুক্ত করে দেব, এটার পরে আমরা এখানে পাইছি এখানে সংযুক্ত করে দেব, এটার পরে এখানে পাইছি দেখি এটার সাথে সংযুক্ত করে দেব, এবং এই 0 0 0 1 এর পরবর্তী স্টেট 1 0 0 দেওয়া হওয়ার কারণে এটার সাথে এটা সংযুক্ত করে দিব। অর্থাৎ এটা কিসের মতো ঘুরতেছে, রিং এর মতো ঘুরতেছে দেখে এটাকে আমরা কি বলবো, রিং কাউন্টার বলবো, ওকে। তো বিষয়টা খেয়াল করে দেখেন, একই মান বারবার প্রদর্শিত হচ্ছে দেখায় আমরা এইভাবে স্টেট ডায়াগ্রামটা আঁকতে পারবো। এবারে রিং কাউন্টারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে তিনটা বিষয়ে তিনটা ডায়াগ্রাম তৈরি হয়, একটা সিকোয়েন্স টেবিল তৈরি হয়, একটা স্টেট ডায়াগ্রাম তৈরি হয়, আর একটা হচ্ছে ওয়েভ ডায়াগ্রাম তৈরি হয়। তো বিষয়টা হচ্ছে এখন আমরা ওয়েভ ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। ওয়েভ ডায়াগ্রাম, তো ওয়েভ ডায়াগ্রামটা কি সেই বিষয়ে যদি আপনাদেরকে বলতে চাই, ওয়েভ ডায়াগ্রাম হচ্ছে এমন এক ধরনের ডায়াগ্রাম যেখানে আমরা ক্লক পালসের এর উপর ভিত্তি করে এই ভ্যালুগুলো কিরকম সেটা আমরা বের করতে পারবো। আমরা সিকোয়েন্স টেবিল আশা করি সবাই বুঝতে পারছি, স্টেট ডায়াগ্রাম আশা করি সবাই বুঝতে পারছি। এবার আসি ওয়েভ ডায়াগ্রামে। তো বিষয়টা হচ্ছে ওয়েভ ডায়াগ্রামের মধ্যে আমরা এমন যে ক্লকের যে পালসগুলো আছে সেই ক্লকের প্লাসের উপর ভিত্তি করে আমরা এই ওয়েভ ডায়াগ্রামটা তৈরি করব। তো বিষয়টা হচ্ছে ধরে নেন আমরা প্রথমে ওয়েভ ডায়াগ্রাম তৈরি করার প্রথমে আমরা এরকম ভাবে
ডিজাইন করে নিচ্ছি। ওকে, তো এবারে আমাদের বিষয়টা হচ্ছে যদি আমাদের এভাবে আমরা ডিজাইন করে নিই, ওকে, তো এভাবে আমরা ডিজাইন করে নিলাম। এখন আমাদের বিষয়টা হচ্ছে এগুলা কি, এগুলা নিয়ে আমরা অলরেডি আগে বলে আসছি। এটা হচ্ছে ক্লক সিগন্যাল বা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো এই বিষয়টা হচ্ছে যে এখানে আমাদের এক ধরনের পজিটিভ ট্রানজেকশন বা একটা লো সিগন্যাল, একটা হাই সিগন্যাল, আর একটা নেগেটিভ ট্রানজেকশন আছে যেখানে হাই সিগন্যাল থেকে লো সিগন্যালে চলে যায়। তো বিষয়টা হচ্ছে এখানে আমরা সবসময় কোন সিগন্যাল নিয়ে কাজ করছি, পজিটিভ সিগন্যাল নিয়ে কাজ করতেছি। সেজন্য এখানে সবসময় আমরা পজিটিভ সিগন্যাল নিয়ে কাজ করব। পজিটিভ সিগন্যাল, পজিটিভ সিগন্যাল, পজিটিভ সিগন্যাল, পজিটিভ সিগন্যাল, পজিটিভ এবং পজিটিভ। তো এটা হচ্ছে কত নাম্বার ক্লক দেখেন, এটা হচ্ছে আমার প্রথমে 0 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 3, এটা 4 আর এবং এটা 5। অর্থাৎ আমরা এখানে যতগুলা ক্লক পালস লিখতেছি সবগুলো ক্লক পালস এখানে তুলে নিলাম। 0 ক্লক পালস 1 2 3 4 5। ওকে, এবার আমাদের বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমরা কখন কখন মান পরিবর্তন হচ্ছে, যখনই আমি ক্লকটাকে প্রেস করতেছি অর্থাৎ যখনই আমি পজিটিভ ট্রানজেকশন করতেছি ঠিক সেই সময়ে মানগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার প্রথমে মানটা পরিবর্তন হবে এই নাম্বার অবস্থানে, তারপরে এই নাম্বার অবস্থানে, তারপরে এই নাম্বার অবস্থানে, তারপর এখানে, এখানে এবং এখানে। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা এইভাবে প্রথমে ডিজাইন করে নিলাম যেখানে আমরা কোথায় কোথায় ক্লকটাকে আমরা প্রেস করতেছি। সবার প্রথমে আমরা কার জন্য বের করব, Q3 এর জন্য বের করব। তাহলে আমরা প্রথমে Q3 এর জন্য বের করি। আচ্ছা, Q3 এর জন্য যখন আমরা বের করতেছি তখন খেয়াল করে দেখেন Q3 এর জন্য প্রথমে আমার ক্লক পালস যখন 0 তখন তার মান কত, তখন তার মান 1। আমরা কি জানি 1 মানে কি হাই না লো, 1 মানে হচ্ছে হাই। তাহলে Q3 এর মান প্রথমে কত থাকবে, হাই থাকবে। অর্থাৎ 0 এর জন্য কত থাকতেছে, হাই থাকতেছে। ওকে, এবারে আমরা যখনই হচ্ছে ক্লক পালসটাকে আমরা দিচ্ছি, যখনই হচ্ছে মানে এই 0 এর জন্য কত হইতেছে, হাই হইতেছে। এবারে যখনই আমি 1টাকে প্রেস 1 এর জন্য দেখবো, সেই 1 এর জন্য দেখতেছি হচ্ছে Q3 এর মান কত, 0। অর্থাৎ যখনই ফার্স্ট ক্লক পালস দিচ্ছি তখনই তার মান কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। যখনই আমি ফার্স্ট ক্লক পালস দিতেছি তখনই আমার মান কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ওকে, এবারে আমরা যখন দ্বিতীয় নাম্বার ক্লক পালস দিতেছি তখন Q3 এর মান কত হচ্ছে, 0ই থাকতেছে। সো 0 স্টেট থাকবে। 3 এর জন্য দেখতেছি কত, 0। তাহলে Q3 এর মান এখনো পর্যন্ত 0। 4 এর জন্য দেখতেছি কত হয়ে যাচ্ছে, আবার 1 হয়ে যাচ্ছে। তাহলে 4 এর জন্য এটা আবার হাই হয়ে যাবে এবং 5 এর জন্য এটা আবার কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে 5 এর জন্য এটাকে আমরা কত রাখবো, 0 রাখবো। আবারও বলি 0 নাম্বার পজিশনে মানে 0 নাম্বার ক্লক পালসের সময় সেই ভ্যালুটা 1 ছিল। তাহলে 0 নাম্বার ক্লক পালসের সময় সেই ভ্যালুটা আমরা কত রাখলাম, 1 কে রাখলাম। 1 মানে হাই মানে উপরে, দাগটা উপরে থাকবে। আর যখনই 0 হবে তখনই দাগটা চলে যাবে নিচে। 1 থাকলে দাগ উপরে, 0 থাকলে দাগ নিচে। তাহলে Q3 এর মান 1 থাকার কারণে প্রথমে 1 উপরে থাকতেছে, এরপরে 0 থাকার কারণে নিচে চলে যাচ্ছে, 0 থাকার কারণে নিচে চলে যাচ্ছে, 1 থাকার কারণে উপরে চলে আসতেছে। এবার আসি Q2 এর মানের কাছে। তাহলে আমরা যদি Q2 এর মান দেখি, Q2 এর জন্য দেখি, তাহলে Q2 এর জন্য কি রকম হবে হচ্ছে, Q2 এর জন্য প্রথমে ক্লক পালস যখন 0 তখন এর মানও কত হচ্ছে, 0 হচ্ছে। সেজন্য এটাকে 0 রাখবো। এরপরে 1 জন্য 1 হচ্ছে, 1 ক্লক পালসের জন্য 1 Q পাচ্ছি। তো এইখানে আমাদের যখনই 1 নাম্বার পাচ্ছি তখনই সেটা কত দাঁড়াবে, 1 আকারে দাঁড়াবে। সেজন্য এটার মান কি হয়ে যাবে, পজিটিভ ট্রানজেকশন হয়ে যাবে। এখন 2 এর জন্য কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তাহলে 2 এর জন্য সেটা 0 নাম্বারের পজিশনে চলে আসবে, আবার 0 নাম্বারের কাছে চলে আসলো। এরপরে 3 এর জন্য 0, তাহলে 3 এর জন্য 0 থাকতেছে মানে লো থাকতেছে। 4 এর জন্য 0, তাহলে 4 এর জন্য সে 0 থাকতেছে এবং 5 এর জন্য সে 1। তাহলে 5 এর জন্য 1 থাকার কারণে সে চলে যাবে হচ্ছে আবার কোথায়, উপরে। সেজন্য আবার এরকম ভাবে আমরা উপরের দিকে দাগ দিয়ে দিয়ে খাবো। এবারে আমরা আসি Q1 এর জন্য। তাহলে Q1 এর জন্য দেখি, Q1 এর জন্য যদি দেখি তাহলে খেয়াল করে দেখেন Q1 এর জন্য প্রথমে ক্লক পালস 0 থাকার কারণে সেই 0 করার সময় তার মান কত, 0। অর্থাৎ সে তখন নিচে অবস্থান করতেছে, লো অবস্থানে করতেছে। এরপর 1 থাকার সময়ও 0, অর্থাৎ ফার্স্ট ক্লক পালস আসার পরেও সেটা 0 অবস্থানে থাকতেছে। সেকেন্ড ক্লক পালস যখন আছে তখন তার মান 1, অর্থাৎ তার মান এখন কত হয়ে গেল, 1 হয়ে গেল। 3 এর জন্য হচ্ছে 0, অর্থাৎ 3 নাম্বার ক্লক পালস থাকার করার সময় সে 0 তে চলে যাচ্ছে। 4 এর জন্য 0 পাচ্ছি, 4 এর জন্য 0 পাওয়ার কারণে সেটাও নিচে চলে যাচ্ছে।
5 এর জন্য 0 পাচ্ছি, তাহলে সেখানেও কত হয়ে যাচ্ছে, 0-তে চলে যাচ্ছে। এই হচ্ছে আপনাদের অবস্থা কার জন্য, Q1 এর জন্য। এবার আসি Q0 এর জন্য, সবার লাস্টে Q0 এর জন্য দেখি। তাহলে খেয়াল করে দেখেন Q0 এর জন্য ক্লক পালস যখন 0 তখন তার মান কত, 0, অর্থাৎ 0 নাম্বার পজিশনেই থাকতেছে। 1 এর জন্য কত, 0 থাকতেছে, 1 এর জন্য 0। এবার 2 এর জন্য কত, 0, তো 2 এর জন্য 0 থাকতেছে। 3 এর জন্য এখন কত পাচ্ছি, 1 পাচ্ছি, তাহলে 3 নাম্বার ক্লক পালস যখন আসতেছে তখন তার জন্য 1 পাবো। 4 এর জন্য 0 পাবো, তাহলে 4 এর যখন পাচ্ছি তখন সেটাকে 0 চলে যাচ্ছে। 5 এর জন্য 0 পাবো, তখন সেটাও 0 অবস্থানে চলে আসতেছে। সো এই হচ্ছে আপনার ওয়েভ ডায়াগ্রাম কার জন্য, রিং কাউন্টারের জন্য। খেয়াল করে দেখেন কিভাবে আঁকলাম আমরা বিষয়ে। সেটা হচ্ছে যে আমরা প্রথমে ওয়েভ ডায়াগ্রামের জন্য প্রথমে ক্লক পালসগুলোকে এঁকে নিলাম, 0 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে 0 এর জন্য আমার যে মানটা পাচ্ছি, খেয়াল করে দেখেন 0 এর জন্য Q3 এর মান 1 পাচ্ছে দেখে দাগ উপরে, 1 এর জন্য 0, তার দাগ নিচে, এই যে 1 এর দাগটা যখন পাচ্ছে তখন দাগটা নিচে চলে যাচ্ছে। 2 এর জন্য 0, তাহলে 2 এর জন্য যখন পাচ্ছি সেটাও 0 নিচে চলে যাচ্ছে। 3 এর জন্য 0, 3 এর জন্য যখন পাচ্ছি সেটাও কত হয়ে চলে যাচ্ছে, 0-তে চলে যাচ্ছে। বাকিগুলোও সেম একই অবস্থায় আসতেছে। তো এই হচ্ছে আপনার রিং কাউন্টার। যাই হোক, আশা করি যারা এখানে দেখতেছেন তাদের এই অবস্থাটা বুঝতে পারতেছেন আশা করি কিছুটা। এবং আপনারা এখানে 4 বিটের জন্য দেখছি, আমরা যদি এখানে 3 বিট বা 5 বিটের জন্য দেখি সেটাও আশা করি সবাই পারবেন। তো গেল হচ্ছে রিং কাউন্টার। এরপরে যে কাউন্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জনসন কাউন্টার। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এবার আমরা আসবো হচ্ছে জনসন কাউন্টার। তো দেখি আমরা একটু সময় আগে রিং কাউন্টার 4 বিটের জন্য দেখলাম, আমরা এখন জনসন কাউন্টারটা ধরেন 3 বিটের জন্য দেখি। সো 3 বিটের জনসন কাউন্টার। তো বিষয়টা হচ্ছে 3 বিটের জনসন কাউন্টার যখন আমরা দেখব তখন সেটা এক্স্যাক্টলি প্রথমে কি হবে সেই বিষয় নিয়ে প্রথমে কথা বলি। জনসন কাউন্টার, তো দেখেন কিছুক্ষণ আগে আমরা যখন এখানে আসতেছি সেটা কি ছিল, রিং কাউন্টার ছিল, যেখানে আমরা দেখতেছি যে ফ্লিপ ফ্লপের আউটপুট অর্থাৎ শেষ ফ্লিপ ফ্লপের আউটপুট তার প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট আকারে আছে। জনসন কাউন্টারটাও ঠিক সেম, তবে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়, এখানে খেয়াল করে দেখেন সর্বশেষ ফ্লিপ ফ্লপের যে আউটপুটটাই সেটাই কিন্তু প্রথম ইনপুটের কাছে আসছে, কিন্তু জনসন কাউন্টারে সর্বশেষ ফ্লিপ ফ্লপের আউটপুট নয়, সর্বশেষ ফ্লিপ ফ্লপের কমপ্লিমেন্টের আউটপুট। অর্থাৎ এই জায়গাটার মধ্যে আপনাদের কে আসতেছে, এই জায়গাটার মধ্যে আপনাদের আসতেছে হচ্ছে এরকম ভাবে যদি দেখা যায় বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। এইখানে কি আসতেছে, কিউ বার এর মান, অর্থাৎ তখন আসলে Q0 এর মান ছিল, কিন্তু এখন আসতেছে সর্বশেষ ফ্লিপ ফ্লপের Q0 বারের মান চলে আসবে হচ্ছে প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট কাছে। তাহলে এখানে যেহেতু 3 বিট, তাহলে এখানে আমাদের কাছে 3টা বিট থাকবে, তার মানে এখানে আমাদের কাছে 3টা বিট আছে। সো লাস্টেটা চলে যাবে, এই হচ্ছে আমার আনসার। ওকে, এইখানে আমার আর একটা ক্লক সোর্স থাকতেছে, ক্লক, আর এটা হচ্ছে আমার পজিটিভ ট্রানজেকশনের জন্য কাজ চলতেছে। ওকে, সো বিষয়টা হচ্ছে দেখেন আমরা জনসন কাউন্টারকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারবো, সর্বশেষ ফ্লিপ ফ্লপের কমপ্লিমেন্ট এর মান প্রথম ফ্লিপ ফ্লপের ইনপুট। ওকে, সর্বশেষ ফ্লিপ ফ্লপের কমপ্লিমেন্ট মান, কমপ্লিমেন্ট মানে বিপরীত মান, সর্বশেষ ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা আসছে এই আউটপুটের যে বিপরীত মান আসছে সেই বিপরীত মানটা চলে আসবে হচ্ছে সর্বপ্রথম আউটপুটে, সর্বপ্রথম ফ্লিপ ফ্লপের ইনপুটের কাছে। ওকে, তো এখান থেকে আমরা সিকোয়েন্স টেবিল তৈরি করতে পারবো, এখান থেকে আমরা স্টেট ডায়াগ্রাম আঁকতে পারবো, এখান থেকে আমরা কি করতে পারবো, ওয়েভ ডায়াগ্রামও তৈরি করতে পারবো। ওকে, তো আমরা প্রথমে দেখি, প্রথমে আমরা এই সিকোয়েন্স টেবিলটা প্রথমে আঁকি, সিকোয়েন্স টেবিল। তো সিকোয়েন্স টেবিলের মধ্যে খেয়াল করে দেখেন আমার কাছে যেটা ছিল, আমি ধরে নেই আমার কাছে সর্বপ্রথমে 000 এই স্টেটটা আছে, 000 এই মানটা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার মানটা কত দ্বারা আছে, Q2, Q1 এবং Q0 এবং সাথে হচ্ছে ক্লক পালস। তো এখান থেকে আমরা চাইলে
তাদের জন্য মান বের করতে পারি। সেটা কিভাবে, Q2, Q3, Q1, Q0 এবং ক্লক পালস। তো আমার যখন কোনো ক্লক পালস দেই নাই তখন তার ইনিশিয়াল স্টেটে সবগুলোর মানই কত আছে, ধরে নেই 0 0 0 আছে। Q0 এর মানও 0, Q1 এর মানও 0, Q0 এর মানও 0, এই অবস্থানে আছে। ওকে, এবারে আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন কি করব, ক্লকটাকে প্রেস করব, অর্থাৎ 1 নাম্বার ক্লক পালসটার জন্য দেখব যে এটার আউটপুটটা কি আসতেছে। খেয়াল করে দেখেন, যখনই আমি প্রথমবারের মতো ক্লকটাকে প্রেস করব সাথে সাথে কি হচ্ছে, সবার কাছে ক্লক সিগন্যাল চলে যাচ্ছে এবং এই যে সিগন্যালটা যখন এই ফ্লিপ ফ্লপের কাছে আসতেছে, এই ফ্লিপ ফ্লপের যে কমপ্লিমেন্ট মান সেই মানটা চলে আসবে এই ফ্লিপ ফ্লপের ইনপুট আকারে। তাহলে সেটা কত, প্রথমে দেখেন আমার কাছে সবার প্রথমে কত কত ছিল, 0 0 0 ছিল। Q2 এর মানও 0, Q1 এর মানও 0, Q0 এর মানও 0। যদি Q0 এর মান 0 হয় তাহলে Q0 বার এর মান কত হবে, 1 হবে, তাই না? আমরা কি জানি Q0 এর মান যত হবে Q বার তার বিপরীত হবে, তাহলে Q0 এর মান 0 হওয়ার কারণে Q বারের মান কত হয়ে যাবে, 1 হবে, তাই তো? এখন এই Q বারের মান 1 থাকার কারণে সেই 1টা চলে আসছে কার কাছে, D2 এর কাছে ইনপুট আকারে, ইনপুট আকারে। এখন এই ইনপুট আকারে যে মানটা আসছে সেই মানটা চলে যাবে তার আউটপুটের কাছে, অর্থাৎ এই 1টা চলে আসবে এর কাছে, এর কাছে 0 ছিল সেটা চলে যাচ্ছে এর কাছে এবং এই 0টা চলে যাচ্ছে আবার Q0 এর কাছে। অর্থাৎ Q0 এর মান 0 থাকার কারণে এটার যে কমপ্লিমেন্ট মান, কমপ্লিমেন্টটা 1, সেই 1টা চলে আসছে কার কাছে, Q2 এর কাছে। Q2 এর যে 0 সেটা চলে যাচ্ছে Q1 এর কাছে, Q1 এর যে 0 সেটা চলে যাচ্ছে হচ্ছে Q0 এর কাছে, অর্থাৎ রাইট শিফট হচ্ছে। আবারও বলি, Q0 এর মান 0 হওয়ার কারণে Q বারের মান হবে 1, সেই 1টা চলে আসছে কার কাছে, D2 এর কাছে। সেই D2 এর আউটপুট আকারে সে যে মানটাকে গ্রহণ করতেছে সেই মানটাই সে প্রদর্শন করবে। 1 আসছে, 1টাকে প্রদর্শন করলো, এখানে 0 ছিল এটার ইনপুট আকারে, সেই জন্য এখানে আউটপুট আকারে 0 ছিল। আবার 0 জন্য এখানে ইনপুট ছিল, তার জন্য আউটপুটও কত ছিল, 0 দেখাচ্ছে। আচ্ছা, এবার আমি যখন দ্বিতীয়বারের মতো ক্লকটাকে প্রেস করতেছি তখন কি দাঁড়াচ্ছে, যখন আমি দ্বিতীয়বারের মতো ক্লক প্রেস করব তখন কি অবস্থা খেয়াল করে দেখেন, এখানে Q0 এর মান কত পাচ্ছি, 0 পাচ্ছি, তাহলে Q বারের মান কত হবে, 1 হবে। সেই 1টা চলে আসে কার কাছে, D2 এর কাছে। D2 এর কাছে যদি 1 আসে তাহলে Q2 এর মান কত হচ্ছে, 1 ছিল, 1 এর পরিবর্তে আবার কত হয়ে যাবে, এই 1টা এখানে চলে আসছে, তাহলে এখানে 1 হবে। আবার সেই 1টা কিন্তু D2 এর কাছে ছিল, D1 এর কাছে ছিল, সেই 1টা চলে যাচ্ছে Q1 এর কাছে, তাহলে এইখানে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এবং এখানে যে 0টা ছিল সেই 0টা চলে যাচ্ছে কার কাছে, Q0 এর কাছে। অর্থাৎ এইখানে 0 থাকার কারণে Q0 এর মান 0 হওয়ার কারণে তার কমপ্লিমেন্ট মান 1, সেই 1টা চলে আসছে কার কাছে, Q2 এর কাছে। Q2 এর কাছে যে 1টা ছিল সেই 1টা চলে যাচ্ছে হচ্ছে Q1 এর কাছে, এবং Q1 এর কাছে যে 0টা ছিল সেই 0টা চলে যাচ্ছে হচ্ছে Q0 এর কাছে, অর্থাৎ এখানে কমপ্লিমেন্ট হচ্ছে। এবারে আমরা যখন থার্ড বারের মতো ক্লকটাকে প্রেস করব তখন খেয়াল করে দেখেন এখানে আউটপুট কত, 0, তাহলে এখানে Q বারের মান কত হবে, 1। এই 1টা চলে আসে কার কাছে, D2 এর কাছে, কত, 1 আকারে। যদি D2 আসে 1 আকারে আসে তাহলে Q2 এর মান কত হবে, 1 হবে। এই 1টা এটার ইনপুট, এটার ইনপুট 1 থাকার কারণে এটার আউটপুটও 1 হবে। এই 1টা এটার ইনপুট, তাহলে এটার ইনপুট 1 হওয়ার কারণে এটার আউটপুট কত হবে, 1 হবে। এই 1টা চলে আসছে এটার কাছে, তাহলে 1ই থাকতেছে। এই 1 চলে গেছে এর কাছে, এর জন্য এর আউটপুটও 1 থাকতেছে, এবং এই 1টা এখানে চলে আসে দেখে এর আউটপুটের মান কত হয়ে যাচ্ছে, এখন 1 হয়ে যাচ্ছে। তাহলে থার্ড নাম্বার ক্লক প্রেস থেকে করার সাথে সাথে আমার মানটা কত দাঁড়াবে, থার্ড নাম্বার ক্লক প্রেস হওয়ার কারণে সাথে সাথে আমার মানটা হবে 1 1 1। এবারে আমি যখন এইখানে Q0 এর মান 1 পাচ্ছি তাহলে Q0 এর বারের মান আমি কত পাবো, 0 পাবো, তাই না? কারণ Q0 এর মান যদি 1 হয় Q বারের মান কত হবে, 0 হবে, অর্থাৎ কমপ্লিমেন্ট হবে। এবারে আমি যখন চতুর্থবারের মতো ক্লকটাকে প্রেস করব তখন কি হচ্ছে খেয়াল করে দেখেন, চতুর্থবারের মতো ক্লকটাকে যখন প্রেস করতেছি তখন এই 0টা চলে যাচ্ছে হচ্ছে এর কাছে, অর্থাৎ এই 1টা এখন কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই 1টা এটার কাছে চলে যাওয়ার কারণে এই 1টা 1ই থাকবে, এই 1টা এর কাছে চলে যাওয়ার কারণে এই 1টা 1ই থাকবে, অর্থাৎ এই 0টা চলে আসছে কার কাছে, এইখানে। অর্থাৎ Q0 এর মান এইখানে কত হচ্ছে, 1 হচ্ছে, কিন্তু এই কমপ্লিমেন্ট 0 হওয়ার কারণে সেই 0টা চলে আসে Q2 এর কাছে, Q2 এর মান চলে যাচ্ছে Q1 এর কাছে, Q1 এর মান চলে যাচ্ছে হচ্ছে Q0 এর কাছে। ওকে, এবারে আমরা যদি আরেকবার ক্লকটাকে প্রেস করি, অর্থাৎ পঞ্চমবারের মতো ক্লকটাকে প্রেস করি তখন কি দাঁড়াচ্ছে, তখন খেয়াল করে দেখেন পঞ্চমবারের মতো যখন ক্লকটাকে প্রেস করব তখন আবার এখানে Q0 এর মান 1 পাচ্ছি, দেখে এটার বিপরীত মান কত, 0। এই 0টা চলে আসে কার কাছে, D2 এর কাছে, যেটার আউটপুট আকার এখানে কত প্রদর্শিত হবে, 0 প্রদর্শিত হবে। আবার এই 0টা এটার ইনপুট হওয়ার কারণে এই মানটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, অর্থাৎ এই মানটা 0 হয়ে গেল।
এই ওয়ানটা চলে গেল এর কাছে, অর্থাৎ এই ওয়ানটার বিপরীত মান 0, এই ওয়ানটার বিপরীত মান 0 হওয়ার কারণে সেই 0টা চলে আসছে হচ্ছে Q2 এর কাছে, Q2 এর কাছে যে 0টা চলে আসছে Q1 এর কাছে, Q1 এর কাছে যে 1, সেই যে 1টা চলে যাচ্ছে হচ্ছে Q0 এর কাছে। ওকে, এবারে আমরা যখন আবার ক্লকটাকে প্রেস করব, অর্থাৎ আমি নিচে জায়গা নেই দেখি আপনাদের এখানে আবার দেখাচ্ছি, Q2 Q1 Q0 এবং আমার ক্লক পালস। ওকে, তো এটা যদি এখন হয়, তো আমি এখন কত নম্বর ক্লক পালসের জন্য দেখতেছি? 6ষ্ঠ নম্বর ক্লক পালসের জন্য দেখতেছি। তো আমি যখন 6ষ্ঠ নম্বর ক্লক পালসের জন্য দিব তখন কি হবে? দেখতেছি এখানে আমার কাছে কত আছে? 1 আছে, সেই 1 এর কমপ্লিমেন্ট 0, সেই 0টা চলে আসছে হচ্ছে Q2 এর কাছে, অর্থাৎ 0ই থাকবে। এই 0টা চলে যাবে Q1 এর কাছে, অর্থাৎ 0ই থাকবে। এই 0টা এখন চলে আসবে Q1 এর কাছে, সো এটা 1 কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 0, অর্থাৎ এখন অবস্থানটা কত? 0 0 0। এবার আমি সপ্তমবারের মতো যখন ক্লকটাকে প্রেস করব তখন আমার কি দাঁড়াচ্ছে? এই 0 এর জন্য মান Q0 এর মান যদি 0 হয় তাহলে Q1 Q বারের মান হবে কত? 1। এই 1টা চলে আসবে কার কাছে? আমার D2 এর কাছে। সেই D2 এর আউটপুট কত? Q2। এই Q2 এর মান এখন কত হয়ে যাবে? এখান থেকে 1 পাশে দেখে এর মানও কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এই 1টা চলে গেছে, এইখানে 0 ছিল, সেই 0টা চলে যাবে এর কাছে, এখানে 0 ছিল, সেই 0টা চলে যাবে এর কাছে, অর্থাৎ এখন আমার কাছে মান আছে 1 0 0। ওকে, তাহলে খেয়াল করে দেখেন আমার কাছে এখানে যা ছিল এখানে কিন্তু আবার তাই ব্যাক হচ্ছে। আমি যদি আবার অষ্টমবারের মতো ক্লকটাকে প্রেস করি তাহলে কি দাঁড়াবে? এটার মান আবার পরিবর্তন হয়ে এরকম হয়ে যাবে, অর্থাৎ 1 1 0 হয়ে যাবে। আমি যদি নবমবারের মতো ক্লকটাকে প্রেস করি তাহলে হয়ে যাবে হচ্ছে 1 1 1 এরকম। তাহলে বারবার আমাদের একই রকম স্টেট বারবার ফিরে আসছে। সো আমাদের যতবারই ক্লকটাকে প্রেস করব ততবারই ক্লকগুলোকে মান এভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এবারে আমরা এর জন্য যদি স্টেট ডায়াগ্রাম আঁকি, এর জন্য কি দেখি? স্টেট ডায়াগ্রাম দেখি। স্টেট ডায়াগ্রামটা দেখতে কিরকম হবে সেটা খেয়াল করি। তো স্টেট ডায়াগ্রামের মধ্যে আমার কাছে প্রথমে কত ছিল? প্রথমে ছিল 0 0 0, তাহলে আমার কাছে প্রথমে আছে 0 0 0 নিলাম। এবারে আমার কাছে কত আছে? 1 0 0। এবার আমার কাছে আছে 1 0 0 নিলাম। এবার আমার কাছে কত আছে? 1 1 0, অর্থাৎ থার্ড নাম্বার, মানে যখন ক্লক পাস 2 তখন আমার কাছে 1 1 0 আছে। সো এখানে আমাদের কাছে 1 1 0 নিলাম। এবার আমার কাছে থার্ড নাম্বারের সময় 1 1 1 আছে, তো আমরা এখানে 1 1 1 এটাকেও নিলাম। এবারে আমার কাছে কত আছে? 0 1 1, তাহলে এখানে আমার কাছে 0 1 1 কেও নিলাম। এবারে সবার শেষে কত আছে? 0 0 1, তো এবারে আমরা কত নিলাম? 0 0 1 এটাকেও নিলাম। এই 0 0 1 এর পরবর্তী হচ্ছে 0 0 0, যেটা আমি অলরেডি নিয়ে ফেলছি। তাহলে খেয়াল করে দেখেন এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ 0 0 0 থেকে শুরু হয়ে আমরা 1 0 0 কাছে আসছি, 1 0 0 কাছ থেকে 1 1 0, 1 1 0 থেকে 1 1 1, এই 1 1 1 থেকে 0 1 1, 0 1 1 থেকে 0 0 1, এবং এখান থেকে আবার এর কাছে ফিরে আসছে, অর্থাৎ একটা স্টেট ডায়াগ্রাম আমরা তৈরি করলাম। এবারে সবার শেষে আসবো হচ্ছে ওয়েভ ডায়াগ্রামে। এখন আমরা যদি এর জন্য ওয়েভ ডায়াগ্রামটা দেখি, ওয়েভ ডায়াগ্রামটা কি? আমরা জানি যে ওয়েভ ডায়াগ্রামের মধ্যে আমাদের কাছে কি থাকে? আমাদের কাছে ক্লক পালস থাকে। তাহলে আমাদের এখানে একটা ক্লক পালস আমরা আঁকলাম। ওকে, এখানে আমরা ক্লক পালস গুলোকে দিলাম, এবং ক্লক পালস গুলো কাজ করবে কখন? যখন হচ্ছে পজিটিভ ট্রানজেকশন হবে তখন। পজিটিভ ট্রানজেকশন যখন হচ্ছে তখন আমরা ক্লক পালস গুলোকে কাজে লাগাচ্ছি, অর্থাৎ এখানে আমাদের ক্লক পালস গুলোকে কাজে লাগাচ্ছি কখন? যখন আমাদের পজিটিভ ট্রানজেকশন হচ্ছে। তাহলে এটাকে নামকরণ করি। প্রথমে এটাকে ধরি হচ্ছে 0, এটাকে 1, এটা 2, এটা 3, 4, এটা 5, এটা 6। এবারে আমাদের কাছে হচ্ছে প্রথমে আমরা এখানে দেখব এই অবস্থান, এই অবস্থান, এই অবস্থান, এই অবস্থান। যখন হচ্ছে আমার পজিটিভ ট্রানজেকশন হচ্ছে তখন আমরা দাগগুলোকে দিচ্ছি। এখন আমার কাছে 0 নাম্বার ক্লক পালসের সময় Q2 এর মান কত ছিল? প্রথমে আমরা Q2 এর জন্য বের করি। Q2 এর মান ছিল 0, অর্থাৎ আমার কাছে প্রথমে কত অবস্থান থাকতেছে? 0 অবস্থান থাকতেছে। 0 অবস্থান মানে হচ্ছে লো। এরপরে 1 এর জন্য হচ্ছে কত? 1 এর জন্য যখন ক্লক পালস 1, তখন তার মান কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। 1 হয়ে যাচ্ছে মানে তার পজিটিভ ট্রানজেকশন হচ্ছে বা হাই অবস্থানে চলে যাচ্ছে। এবার 2 এর জন্য কত থাকতেছে? Q2 এর মান 1 থাকতেছে, তাহলে 2 এর জন্য মান 1 থাকবে।
3 এর জন্য তার মান কত থাকবে, হাই থাকবে অর্থাৎ 1 থাকবে। এবারে 4 এর জন্য তার মান কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। 4 এর জন্য 0 হয়ে যাওয়ার কারণে সেটা আবার লো অবস্থানে চলে আসবে। 5 এর জন্য সে আবার 0 অবস্থানে চলে আসবে, 5 এর জন্য সে 0 অবস্থানে আছে। 6 এর জন্য সে কত অবস্থানে আছে, 0 অবস্থানে আছে, তাহলে 6 এর জন্য সে 0 অবস্থানে থাকবে। এই হচ্ছে তার অবস্থান। এবার আমরা Q1 এর জন্য বের করি। Q1 এর মান যখন 0 পজিশনে আছে তখন তার মান কত, 0, অর্থাৎ তার মান তখন 0। এবারে যখন 1 পজিশনে আছে তখনও তার মান 0, তখনও তার মান 0। এবারে যখন 2 নাম্বার পজিশনে আসছে অর্থাৎ সেকেন্ড প্রপোজ হচ্ছে তখন তার মান 1 হচ্ছে, তখন তার মান 1 হয়ে যাবে, হাই অবস্থানে চলে যাবে। 3 এর জন্য তার মান 1, 3 এর জন্য তার মান 1 হচ্ছে, 1 থাকতেছে। 4 এর জন্য তার মান 1, তাহলে 4 এর জন্য তার মান 1 থাকতেছে। 5 এর জন্য তার মান 0, তাহলে 5 এর জন্য তার মান যখন 5 নম্বর প্লাস পাচ্ছি তখন তার মান 0 চলে যাবে। এবং 6 এর জন্য তার মান থাকতেছে কত, এই যে 0। 6 এর জন্য Q1 এর মান কত, 0, তাহলে 6 এর জন্য তার মান কত থাকতেছে, 0ই থাকতেছে। ওকে, আচ্ছা। এবারে সবার শেষে আসে, সবার শেষেটা হচ্ছে কার মান, Q0 এর জন্য। তাহলে Q0 এর জন্য যদি দেখি, Q0 এর জন্য প্রথমে 0 অর্থাৎ 0 অবস্থান। 1 এর জন্য 0, 0 অবস্থান। 2 এর জন্য 0, তাহলে তার অবস্থানটা এখনো 0 অর্থাৎ নিচে থাকতেছে। এবার 3 এর জন্য তার মান 1, 3 এর জন্য তার মান থাকার কারণে সেই মানটা চলে যাবে উপরে। 4 এর জন্য তার মান 1, তাহলে 4 এর জন্য তার মান উপরে থাকতেছে। 5 এর জন্য তার মান 1, তাহলে উপরে থাকতেছে। এবং 6 এর জন্য তার মান 0, তাহলে সেই ক্ষেত্রে সবার লাস্টে আবার 0 অবস্থানে চলে আসে, অর্থাৎ এখানে নিচে হবে। সো এই হচ্ছে আপনাদের স্টেপ ডায়াগ্রাম আর ওয়েভ ডায়াগ্রাম। সো আশা করি ওয়েভ ডায়াগ্রামটা সবাই বুঝতে পারছেন যে 0 থাকলে নিচে দাগ হবে, 1 থাকলে উপরে দাগ হবে। এখন ক্লক পালসের মানের উপর ভিত্তি করে আপনি ওয়েভ ডায়াগ্রামটা তৈরি করতে পারবেন। তো এই গেল হচ্ছে আপনার জনসন কাউন্টার। আমরা এখন এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম, জনসন কাউন্টার নিয়ে আলোচনা করলাম, যেখানে সর্বশেষ ফ্লিপ ফ্লপের কমপ্লিমেন্ট মানটা চলে আসবে হচ্ছে সর্বপ্রথমে ইনপুট আকারে। এই গেল হচ্ছে আপনাদের জনসন কাউন্টার নিয়ে বিস্তারিত আলোচনা। তো আজকের ক্লাসে আমরা প্রথমে রিং কাউন্টার নিয়ে আলোচনা করলাম, আমরা পরবর্তীতে জনসন কাউন্টার নিয়ে আলোচনা করলাম। আশা করি এই রিং কাউন্টার এবং জনসন কাউন্টার নিয়ে আপনাদের যে কনফিউশনগুলো থাকবে সেই কনফিউশনগুলো এই ভিডিও থাকার পরে ইনশাআল্লাহ চলে যাবে। আর যদি কোনো প্রবলেম থাকে তারপরে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা মেসেজ করে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। সো আজকে তাই হচ্ছে আমাদের এই তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের বা তৃতীয় অধ্যায় সম্পূর্ণটারই আমরা যে পার্টগুলো ছিল সবগুলোই পার্ট আমরা আজকে শেষ করলাম, অর্থাৎ আমাদের তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণটাই আমরা কমপ্লিট করলাম। আমরা নেক্সটে নতুন কোনো অধ্যায় ধরবো, তবে তার আগে আমাদের এই অধ্যায়ে কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেওয়া হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।